হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা WBCS। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যে আছে তাদের তরফ থেকে আমরা রিসেন্টলি কিন্তু একটা নোটিফিকেশন পেয়েছি, যেটার মাধ্যমে তারা তাদের 6টা বিভিন্ন ব্যাংক যে আছে সেগুলোতে ক্ল্যারিক্যাল বা সিমিলার যে পোস্টগুলো আছে সেটাতে রিক্রুটমেন্ট শুরু করেছে। সেই হিসেবে তারা মোট 85খানা ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করেছে, যেটা নিয়ে তুমি যদি ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেখো সেটাও কিন্তু তাদের তরফ থেকে এসেছে, যেটার ভিত্তিতে 28 যে জানুয়ারির তারিখ আছে, 28শে জানুয়ারি, সেই দিন থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হচ্ছে, অর্থাৎ এটা অলরেডি হয়ে গিয়েছে এবং এটা চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই যে সম্পূর্ণ 1 মাস ধরে ফর্ম ফিল আপটা চলছে, এটা টোটাল 85খানা ভ্যাকেন্সির জন্য হচ্ছে। এই 85টা ভ্যাকেন্সি কি সেটা সম্পর্কে এখানে বলেছে, বাট এটা সম্পর্কে আমরা যদি মেনলি দেখতে চাই, মূলত 6টা সেন্টার আছে। নদিয়ার যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে সেখানে, হুগলির পুরুলিয়াতে, জলপাইগুড়িতে, মালদাতে এবং রায়গঞ্জে। তো এর মধ্যে তুমি যেখানে মনে করছো যে থাকলে বেটার হবে তোমার জন্য, সেই হিসেবে সেই জায়গাগুলোতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। মাথায় রাখবে, এখানে এই যে 85টা টোটাল সিট আছে বা 85টা মোট ভ্যাকেন্সি যে আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বা আমরা যদি বলি 26খানা, সেটা আছে দুটো জায়গায়। একটা আছে হুগলিতে এবং আরেকটা আছে মালদাতে। এবং একটা আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে এই ওবিসি কেস চলাকালীন তারা এই ভ্যাকেন্সি দিয়েছে এবং এই ভ্যাকেন্সিতে তারা আলাদা করে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি যে আছে তাদেরকে মেনশন করেছে এবং তাদের এজ লিমিট 45 পর্যন্ত করে দিয়েছে। বাট এজ লিমিট আমি কিছুটা পরে আসছি, আপাতত আমি ভ্যাকেন্সির বিষয়টাতে থাকছি। তো এই ক্ষেত্রে 26টা করে যে আমাদের হুগলি এবং মালদাতে আছে, তার মধ্যে আনরিজার্ভড 13টা আছে আমাদের হুগলিতে এবং আনরিজার্ভড 10টা আছে আমাদের মালদার ক্ষেত্রে। আলাদা করে ইডব্লিউএস এর মালদাতে 3টে আছে এবং ইডব্লিউএস এর হুগলিতেও 3টে আছে। অপরদিকে এরপরে দ্বিতীয় সবচেয়ে বেশি আছে, 16খানা হচ্ছে নদিয়াতে। নদিয়াতে 7খানা আনরিজার্ভড আছে, টোটালে 16খানা, বাট তার মধ্যে রিজার্ভ এই জেনারেল ক্যাটাগরির জন্য 7টা। একই রকমভাবে আমরা যদি নেক্সট দেখে থাকি, আমাদের এসে যাচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জে টোটাল 7টা সিট আছে, যার মধ্যে আনরিজার্ভড মাত্র 2টো। একই রকমভাবে আমরা পুরুলিয়াতেও যদি দেখে থাকি, সেখানেও কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে 6টা এবং তার মধ্যে আনরিজার্ভ 3টে। সবচেয়ে কম আছে জলপাইগুড়িতে, সেখানে মোট 4টা, যার মধ্যে আনরিজার্ভ 2টো, SC একটা, ST একটা, কোনো ইডব্লিউএস কোনো ওবিসি নেই। মাথায় রাখবে, এইগুলোর মধ্যে একটা ক্যাচ আছে জলপাইগুড়ি এবং রায়গঞ্জের ক্ষেত্রে, সেটাতে আমি আসছি। বাট সেটাতে আসবার আগে আমি বলে রাখি, যেটা এর আগেও বলেছি, প্রত্যেকটা ক্লারিক্যাল ক্যাডারের পরীক্ষা। তো এই ক্ষেত্রে মোরাললেস তুমি ধরে রাখতে পারো ব্যাংকের যে ক্লার্কের এক্সামগুলো হয়ে থাকে সেটা, বা আরআরবি ক্লার্কের মতোই অনেকটা তুমি এটাকে ধরে রাখতে পারো। এই ক্ষেত্রে ভ্যাকেন্সি যে আছে, এই ক্ষেত্রে আমাদের বেসিক পে এবং স্যালারি যে আছে সেটা কিন্তু কিছুটা আলাদা হয়ে থাকবে। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রেডে রিক্রুটমেন্ট হচ্ছে। যেরকম গ্রেড 1-এ রিক্রুটমেন্ট হচ্ছে নদিয়ার ক্ষেত্রে, অপরদিকে জুনিয়র সুপারভাইজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 4 ক্যাটাগরি যে আছে, এই সমস্ত ক্ষেত্রে রিক্রুটমেন্ট হচ্ছে হুগলিতে। এর ফলে আমরা যদি দেখি, এই দুটো ক্ষেত্রে স্যালারি কিন্তু 38,000-এর মতো আছে এবং হুগলির ক্ষেত্রে কিন্তু 34,000। অপরদিকে মালদাতে আমরা যদি দেখে থাকি, সেখানে প্রায় 40,000-এর মতো স্যালারি আছে, এটা গ্রেড 2-এর ক্ষেত্রে। জলপাইগুড়িতে পিওর ক্লারিক্যাল আছে এবং এখানে স্যালারি 58,000। বাট মাথায় রাখবে, 58,000 স্যালারি হলেও জলপাইগুড়ি এবং রায়গঞ্জের ক্ষেত্রে কিন্তু 3 বছরের বন্ড থাকছে। বন্ডের আগে যদি ছেড়ে চলে যাও, তোমাকে 1.5 লক্ষ টাকা প্লাস 6,000-এর এক্সট্রা একটা পে আছে, সেটা তোমাকে করতে হবে, যেটা কিনা অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে না। অপরদিকে সবচেয়ে কম স্যালারি আছে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে, মাত্র 21,000-এর, এবং এই ক্ষেত্রে এটাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। তো মাথায় রাখবে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 নদিয়াতে 38,340 এবং পুরুলিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু 21,883। তো যথেষ্ট কিন্তু ডিসপ্যারিটি আছে। বাকি মোটামুটি সকলের প্রায় সেম জিনিস প্রয়োজন। গ্র্যাজুয়েশন যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, যদি তোমরা পাস থেকে করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের
মাধ্যমিকে 50% চাই, এবং সেটা কোন ক্ষেত্রে চাই? একমাত্র জলপাইগুড়ির ক্ষেত্রে, যেহেতু ক্লারিক্যাল আছে সেই ক্লারিক্যালের ক্ষেত্রে সেটা চাই। একই রকমভাবে তোমার 6 মাসের বেসিক কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, এবং সেগুলো যদি থেকে থাকে তুমি কিন্তু এলিজিবল। তো এবার এজ লিমিট কি আছে এখানে? তো বেসিক যেটা থাকে, আনরিজার্ভদের জন্য, ইডব্লিউএসদের জন্য 18 থেকে 40, এসসিদের জন্য 18 থেকে 45, এসটিদের জন্য 18 থেকে 45, ওবিসিদের জন্য 18 থেকে 45। ওবিসি কেসের ক্ষেত্রে বলেছে যে আমাদের সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে সেটার ওপরে কিন্তু এই সম্পূর্ণ বিষয়গুলো নির্ভর করবে। বাকি ফর্ম ফিল আপে কত টাকা লাগছে? দেখো, এসসি এসটি যে আছে তাদের জন্য ফর্ম ফিল আপে 250 টাকা প্লাস 17 টাকার একটা কনভিনিয়েন্স ফি, সেটার উপরে আবার জিএসটি আলাদা করে লাগবে। তো সেই ক্ষেত্রে সেটা অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে রাখতে পারো 270-72 টাকার মতো টোটাল লেগে থাকবে। এবং জেনারেল এবং ওবিসি যারা আছে, ইডব্লিউএস যারা আছে, তাদের 400 টাকা আলাদাভাবে এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি সবার যেটা 250 করে লাগছে সেটা তো থাকছেই। তো তোমার কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে খরচ হয়ে যাচ্ছে, 650 প্লাস কনভিনিয়েন্স ফি 17, এবং সেটার উপরে আলাদা করে কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল হচ্ছে। এবং এই সব কিছু বাদে তুমি যদি লক্ষ্য করে থাকো, এগুলো বাদে কিন্তু তোমার পেমেন্ট গেটওয়ে যে আছে, পেমেন্ট গেটওয়ের জন্য আলাদা করে একটা বেসিক চার্জ, যেটা রেজার্ভে চার্জ করে থাকে, সেটাও তোমার ঘাড়ে চাপতে পারে। এবার আসছি কী কী ডকুমেন্ট এখানে প্রয়োজন হবে। দেখো, পাসপোর্ট সাইজ ছবি তোমার 50 কেবির মধ্যে চাই, সিগনেচার চাই, লেফট থাম ইমপ্রেশন যে আছে সেটা চাই, যেটা রিসেন্টলি আরও এক্সামগুলো যে হয়েছে সেখানেও চেয়েছে। এর পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাই। এর সাথে যদি তুমি কোনো এসসি এসটি ওবিসি থেকে হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট চাই, ইডব্লিউএস হলে সেটা চাই। এর সাথে সাথে যদি তুমি অন্য কোনো কোয়ালিফিকেশন দেখাতে চাও, কিংবা নিজের যে কোয়ালিফিকেশন আছে সেটা দেখানোর জন্য তোমার যে রেলেভেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমাকে দেখাতে হবে। একই রকমভাবে তোমার যদি বলতে পারো আলাদা কোনো বিষয় থেকে থাকে, সেটার জন্যও কিন্তু 2 MBর মধ্যে নিজের যে ডকুমেন্ট, যেটার মাধ্যমে তুমি নিজের এক্সপিরিয়েন্স শো করবে, সেটাও কিন্তু চাই। এবং সবশেষে ডোমিসাইল সার্টিফিকেট তারা বলেছে, বাট ডোমিসাইল সার্টিফিকেটের পাশে আলাদা করে কিন্তু আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড বলেছে। যেহেতু এগুলো বলেছে, অর্থাৎ তারা বেসিক তোমার অ্যাড্রেস যে আছে সেটা জানতে চাচ্ছে। শুধু ডোমিসাইল সার্টিফিকেট চাইলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে রেসিডেন্ট সার্টিফিকেট এবং সেটার থ্রুতে এসডিএম অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে বের করতে হতো। বাট মোস্ট প্রবাবলি সেটা হয়তো তারা নেবে না, যেহেতু আজ 28 তারিখ। তো আমি এই মুহূর্তে এখনও পর্যন্ত শিওর নই যে তারা ডোমিসাইল বলতে সেটাকেই চাচ্ছে কিনা। বাকি আসছে সিলেকশনের প্রসেস কী হবে। মাথায় রাখবে 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে 85 নম্বর হয়ে থাকবে তোমার সিবিটি, কম্পিউটার বেস টেস্ট। এই সিবিটি যে আছে, সিবিটিতে তোমাদের শর্ট কোশ্চেন এসে থাকবে 85 নম্বরের, এবং বাকি 15 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে। এই দুটো মিলে 100। বাট মাথায় রাখবে এই প্রিলিমস এবং ইন্টারভিউয়ের মাঝে তোমাদের আরও কিন্তু একটা পার্ট থাকবে। এবং সেই পার্টটা কি থাকবে? সেই পার্টটা থাকবে তোমাদের কিন্তু একটা ডেসক্রিপটিভ পেপার। এই ডেসক্রিপটিভ পেপারটা কোয়ালিফাইং ইন নেচার হবে, অর্থাৎ এখানে তোমাকে রিটেন টেস্ট কিন্তু দিতে হবে, এবং সেই রিটেন টেস্টে ডেসক্রিপটিভ যেটা হয়ে থাকে বাংলা ইংরেজির, সেটার মাধ্যমে টোটাল 50 নম্বরের এই রিটেন টেস্টে 15% কিন্তু এই 30% কিন্তু আনতে হবে, অর্থাৎ টোটালে 15 নম্বর কিন্তু আনতে হবে। তো 50 নম্বরের এই পেপার, তাতে 30% স্কোর করতেই হবে, অর্থাৎ টোটালে 15 নম্বর তোমাকে স্কোর করতে হবে। যদি করে থাকো তাহলে ইন্টারভিউয়ে যাবে। এটার নম্বর যোগ হবে না, শুধু এটার মাধ্যমে তুমি ইন্টারভিউয়ের জন্য এলিজিবল হবে। অর্থাৎ এটা এক প্রকারে তুমি বলতে পারো বাছাই রাউন্ড। ঠিক আছে? তো এখানে প্রিলিমস দেওয়ার পর ইন্টারভিউয়ের মার্কস, এই দুটো মিলে তোমার আলটিমেটলি সিলেকশন হবে। মেন্সের মার্কস এখানে যুক্ত হবে না। ঠিক আছে? তো দেখো, এটার জন্য যথেষ্ট কিন্তু সুযোগ আছে। তোমরা চাইলে পরে যেই পোস্টগুলোর ক্ষেত্রে ভ্যাকেন্সি বেশি আছে সেটাতে যেতে পারো। এইসব 1, 2, 4 যে পোস্ট আছে সেটার দিকে যেও না, আমার তরফ থেকে সাজেশন। কেননা তোমরা যারা এই পরীক্ষায় পাশ করবে তারা সেই ক্যাপাসিটি রাখো যে রেলের পরীক্ষাগুলোতেও পাশ করতে পারবে। এবং রেলের ক্ষেত্রেও যদিও বা বন্ড থাকে, বাট রেলের ক্ষেত্রে 8 পে কমিশনের পরে স্যালারি অনেকটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে জাস্ট এই স্যালারি দেখে যেও না, পরে কিন্তু 1.5 লক্ষ টাকার একটা লস হয়ে যেতে পারে। তো তোমরা চাইলে পরে, যেই ক্ষেত্রে কোনো রকম বন্ডের বিষয় নেই, সেগুলোতে যেতে পারো। তোমরা চাইলে হুগলিতে যেতে পারো, চাইলে মালদাতে যেতে পারো, অথবা নিজেদের আশেপাশের যে জায়গা আছে সেখানে তোমরা কিন্তু যেতে পারো। তো
আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ সকলকে, বেস্ট অফ লাক তোমাদের এই আগামী এক্সাম প্রিপারেশন যে আছে সেটা নিয়ে। যদি এই ক্ষেত্রে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ অ্যাগেন।